শেষ হয়ে যাচ্ছে আমেরিকার অস্ত্রের মজুদ। যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, বাড়ালেন যুদ্ধবিরতির মেয়াদ। হরমুজে জাহাজ জব্দ করল ইরান। ইরান ও আমেরিকার যুদ্ধ কবে শেষ হবে, কবে হবে বৈঠক? উত্তর পেতে গোটা বিশ্বের নজর এখন পাকিস্তানের দিকে। কি করছেন পাক নেতারা? ইরানের উপর পরমাণু বোমা হামলা করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, বিস্ফোরক দাবিতে তোলপাড় বিশ্ব। সত্যি কি ঘটেছিল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ফুরে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। ইরানের সাথে যুদ্ধ শেষ হওয়ার আগেই এমন বিস্ফোরক তথ্য দিয়েছে খোদ আমেরিকার একটি গবেষণা সংস্থা। ফলে যুদ্ধ শেষ করতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে একতরফাভাবে বাড়িয়েছেন যুদ্ধের মেয়াদ, তাও অনির্দিষ্টকালের জন্য। চাপ দিচ্ছেন চুক্তির জন্য। তবে ইরান অনড় আগের অবস্থানেই, সাফ জানিয়ে দিয়েছে হরমুজে মার্কিন নৌ অবরোধ তুলতেই হবে আলোচনা। সেই সাথে হরমুজ প্রণালীর উপর দখল আরো জোরালো করেছে খামেনির দেশ। বুধবার জব্দ করেছে 2টি জাহাজ। এমন পরিস্থিতিতে যুদ্ধে কি চরম ক্ষমতাধর দেশ আমেরিকা হেরে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি কি হচ্ছে এই ইরান? কি বলছেন বিশ্লেষকরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। সময় বেড়েছে যুদ্ধবিরতির, কিন্তু কমেনি হরমুজ প্রণালীর দখল ঘিরে উত্তেজনা। অস্ত্র আর গোলাবারুদ নিয়ে এখনো মুখোমুখি অবস্থানে ইরান ও আমেরিকা। ইরানের দখলে এখনো হরমুজ। বুধবার ইরানের টেলিভিশন জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পার হওয়ার চেষ্টা করলে 3টি পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় বিপ্লবী গার্ডের সদস্যরা। পরে 2টি জাহাজ জব্দ করে আইআরজিসি। তারা সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন নৌ অবরোধ বহাল থাকলে পুরোপুরি বন্ধ থাকবে হরমুজ প্রণালী। একদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অন্যদিকে হরমুজ থেকে নৌ অবরোধ তুলে নেয়নি আমেরিকা। শান্তি চুক্তির জন্য চাপ দিচ্ছে ইরানকে। বলছে চুক্তি করলেই কেবল নৌ অবরোধ তুলে নেবে তারা। প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ। তবে এবার কোনো সময় বেঁধে দেননি তিনি। অন্যদিকে ইরানও সাফ বলে আসছে, নৌ অবরোধ তুললেই কেবল আলোচনায় বসবে তারা। চুক্তি তো এখনো অনেক দূরের বিষয়। ফলে দুই পক্ষের অনড় অবস্থানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমেনি যুদ্ধের শঙ্কা। বরং সময়ের সাথে সাথে বাড়ছে আবারও যুদ্ধ শুরুর আতঙ্ক। এরই মধ্যে তেমন ইঙ্গিতও দিয়েছে ইরান ও আমেরিকা। কি সেই ইঙ্গিত? আবারও যুদ্ধ শুরু হলে তা বিশ্বের জন্য কতটা ভয়াবহ হবে? আর যুক্তরাষ্ট্র ও ইরান, তাদের কাছে কি পর্যাপ্ত অস্ত্র আছে নতুন করে আবারও যুদ্ধ চালিয়ে যাওয়ার? আর প্রেসিডেন্ট ট্রাম্প কেন যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি? কেন বললেন ইরান যতদিন না স্থায়ী শান্তির জন্য প্রস্তাব দিচ্ছে ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি চলবে? তবে কি মার্কিন প্রেসিডেন্ট পরাজয় মেনে নিয়ে যুদ্ধ পুরোপুরি থামিয়ে দিলেন? যুদ্ধ পুরোপুরি থেমে যাবে এমনটা মানতে নারাজ বিশ্লেষকরা ও ইরানের সরকারও। বরং একে ট্রাম্পের নয়া কৌশল হিসেবে ভাবছেন তারা। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি অভিযোগ করেছেন, ইরানে নতুন করে হঠাৎ হামলার জন্যই সময় বাড়ানোর কৌশল নিয়েছে আমেরিকা। বিষয়টি স্বীকারও করেছে আমেরিকা। বলছে যুদ্ধবিরতির সুযোগে মার্কিন সেনারা নিজেদের রিআর্মিং ও রিটুলিং করছে। এই সেনারা আবারও যুদ্ধের জন্য প্রস্তুত, জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। প্রশ্ন আসে, আবারও যুদ্ধে যাওয়ার মতো অস্ত্র ও গোলাবারুদ কি দুই পক্ষের রয়েছে? বিশ্লেষকরা বলছেন, ইরানের মাটির নিচে এখনো অনেক অস্ত্র রয়েছে। গেল প্রায় 40 দিনের যুদ্ধে তারা কেবল অর্ধেক অস্ত্র ব্যবহার করেছেন, বাকি অর্ধেক এখনো অক্ষত। তবে ভয়টা বেশি আমেরিকার, বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভান্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে, ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে মার্কিন সেনাবাহিনী তাদের উন্নত মানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, প্যাট্রিয়ট ও প্রসিশনের অর্ধেক ইন্টারসেপ্টরই এরই মধ্যে ব্যবহার করে ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে, একের পর এক যুদ্ধে জড়িয়ে মার্কিন বাহিনীর যুদ্ধাস্ত্রের সংরক্ষিত ভান্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে যুদ্ধের সহজে পরাজয় মেনে নেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা বোঝা গেল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও যুদ্ধে ইরানকে সহায়তাকারী 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়ায়। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সরকারের পক্ষে অস্ত্র বা অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ বা পরিবহনে ভূমিকা রাখাই
ইরান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের 14 ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কিছু বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এত হুমকিকে বরাবরের মতো পাত্তাই দিচ্ছে না ইরান। দেশটির বন্দরগুলোতে অবরোধ দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে আবারও সাফ জানিয়েছে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নিলে আলোচনায় ফিরবে তারা। ফলে পাকিস্তানের তোড়জোড় সত্ত্বেও কবে আলোচনা হবে নাকি আবারও যুদ্ধ হবে তাই এখন বড় প্রশ্ন। তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি ইরানের চাইতে ট্রাম্পের বেশি দরকার, কারণ এই মুহূর্তে নিজ দেশে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে রয়েছেন তিনি। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরান ও আমেরিকার যুদ্ধ কবে শেষ হবে, কবে হবে বহুল আলোচিত কাঙ্ক্ষিত সেই বৈঠক? ইরান কি বৈঠকের জন্য রাজি হয়েছে? কি করছে পাকিস্তান? এমন সব প্রশ্নের উত্তর পেতে এখন গোটা বিশ্বের নজর পাকিস্তানের দিকে। দিন দিন বেড়ে চলা তেল ও গ্যাস সংকট আর লাগাম ছাড়া জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে রেহাই পেতে যুদ্ধবন্ধের কোনো বিকল্প নেই। তাই গোটা বিশ্বকে মহাবিপর্যয় থেকে বাঁচাতে পাকিস্তানের উদ্যোগের দিকে তাকিয়ে সবাই। পাকিস্তানের নেতারা কি পারবে সব অনিশ্চয়তা কাটিয়ে ইরান ও আমেরিকাকে আলোচনার টেবিলে বসাতে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বাতাস ভারী হয়ে আছে এক অনিশ্চিত উত্তেজনায়। শহর জুড়ে জোরদার করা হয়েছে সশস্ত্র পুলিশের কড়া পাহারা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর উদ্দেশ্য সমঝোতার পথ তৈরি করা। তবে যুদ্ধরত পক্ষগুলো সংঘাত থামানোর বিষয়ে সায় দেবে কিনা সেটা নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব ইসলামাবাদের সেরেনা হোটেলে হওয়ার কথা। এর জেরে নিরাপত্তার কড়াকড়িতে শহরের প্রাণকেন্দ্র ও আশেপাশের এলাকা একরকম জনশূন্য। স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে একই সাথে উৎকণ্ঠা ও প্রশ্ন, কোন দিকে মোড় নেবে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি? যুদ্ধবিরতির মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান সম্ভব নয়। যুদ্ধ শেষ পর্যন্ত সবার জন্যই ক্ষতি বয়ে আনে, এমনটাই মনে করেন অনেক পাকিস্তানি নাগরিক। স্থানীয়দের দাবি, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে এশিয়া মহাদেশ সহ পুরো বিশ্বের উপরই নেমে আসছে বড় ধরনের বিপর্যয়। আলোচনা ছাড়া কোনো সমাধান নেই। পরিস্থিতি যেমনই হোক, যুদ্ধ হোক বা বিবাদ, সব পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমেই এর সমাধান সম্ভব। শুধুমাত্র যুদ্ধবিরতি কোনো কাজের কিছু না, এটি সমস্যাকে আরো লম্বা করে। শেষ পর্যন্ত এর পরিণামে প্রত্যেকেরই ক্ষতি হয়, বিশেষ করে ভুগতে হয় এশিয়ার দেশগুলোকে। ইসলামাবাদে বসবাসরত ৬৫ বছর বয়সী মুশতাক আব্বাসির মতো একই মত আরও অনেকের। তাদের দাবি, দ্বিপক্ষীয় সংলাপ থেকেই চূড়ান্ত সমাধান বেরিয়ে আসতে পারে, আর সে কারণে আলোচনায় বসার প্রতি জোর দিচ্ছেন তারা। পাকিস্তানিদের জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে বিশ্ব শান্তির জন্য আমাদের দেশ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। আমাদের সরকার, সেনাপ্রধান এবং আমাদের পুরো নেতৃত্ব এই উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছে। আমেরিকা ও ইরানকে পাকিস্তানে একত্রিত করা একসময় অসম্ভব মনে হয়েছিল। আমাদের প্রিয় দেশের নেতাদের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। বিশ্বযুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকিতে থাকা এই যুদ্ধ থামাতে ইনশাআল্লাহ আমাদের সরকার সক্ষম হবে। পাকিস্তান সরকার বর্তমানে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার সংঘাত থামানোর চেষ্টায় পালন করছে মধ্যস্থতাকারীর ভূমিকা। স্থানীয়রা আশাবাদী পাক সরকার শেষ পর্যন্ত এই যুদ্ধ থামাতে পারবে। আলোচনা হওয়া উচিত। উভয় দেশেরই একসাথে বসে কথা বলা দরকার। বিশেষ করে যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি বাড়ছে এবং সামগ্রিক পরিস্থিতির অবনতি হচ্ছে। ইতিমধ্যে থমকে গেছে ব্যবসা বাণিজ্য। ট্রাম্পকেও আলোচনা আরও সহজ করার ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। উভয় পক্ষকে অবশ্যই একত্রে বসতে হবে। এক পক্ষকে অপর পক্ষের মুখোমুখি হতে হবে এবং সংলাপে যুক্ত হতে হবে। আলোচনার আসলে বিকল্প নেই, কারণ এটি ছাড়া পরিস্থিতির সমাধান হবে না। গত ২ মাস ধরে ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধে প্রাণহানি হয়েছে হাজার হাজার মানুষের। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বৈশ্বিক তেল সরবরাহ। ফলে বড় ধরনের ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক অর্থনীতি। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে পুরো বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে, কারণ এখান থেকেই নির্ধারিত হতে পারে শান্তি কিংবা পরবর্তী সংঘাতের গতিপথ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন একটি ভাইরাল দাবি ঘিরে চলছে বিশ্বে তোলপাড়। বলা হচ্ছে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের বাধায় সেই সিদ্ধান্ত নিতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যমগুলো। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহার করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তাকে থামিয়ে দেন। সম্প্রতি এমন একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল সহ গোটা বিশ্বেই ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফ্রান্সের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফ্রান্স 24। প্রতিবেদনে বলা হয়, সাবেক CIA কর্মকর্তা ল্যারি জনসন একটি পডকাস্টে অভিযোগ করেছেন, হোয়াইট হাউসের জরুরি এক বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহারের নির্দেশ দিতে চেয়েছিলেন, কিন্তু জেনারেল কেইন তাকে সেই সিদ্ধান্ত নিতে বাধা দেন। জনসন ঘটনাটিকে বড় ধরনের উত্তেজনাপূর্ণ সংঘর্ষ হিসেবে বর্ণনা করেছেন। ফক্স নিউজের সাবেক বিশ্লেষক অ্যান্ড্রু ন্যাপালিটানো পরিচালিত জাজিং ফ্রিডম পডকাস্টে জনসন বলেন, বৈঠকটি এক পর্যায়ে তর্কে রূপ নেয়। যখন ট্রাম্প পারমাণবিক কোড সক্রিয় করতে চান, তখন জেনারেল কেইন দাঁড়িয়ে সরাসরি না বলেন, জানান সামরিক বাহিনীর প্রধান হিসেবে তার সেই অধিকার আছে। ফ্রান্স 24 জানায়, এই দাবি নিয়ে বিতর্ক আছে, কেননা যুক্তরাষ্ট্রের চেইন অব কমান্ডের সঙ্গে এটি পুরোপুরি মেলে না। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশকে কেউ অগ্রাহ্য করতে পারে না। CNN জানিয়েছে, 18 এপ্রিল জেনারেল কেইন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট সহ শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসে উপস্থিত হন। পরে কেইনকে দ্রুত ভবন থেকে বেরিয়ে যেতে দেখা যায়। পডকাস্টে দেখানো ফুটেজে এমনটাই দাবি করেন ল্যারি জনসন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প ও জেনারেল কেইনের মধ্যে ইরান যুদ্ধ নিয়ে উল্লেখযোগ্য মতবিরোধ আছে। যদিও ফেব্রুয়ারিতে ট্রাম্প দাবি করেছিলেন, কেইনের মতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সহজেই জেতা সম্ভব, কিন্তু ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাস্তবে কেইনের পরামর্শ ছিল ভিন্ন। আরেক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানে ভূপাতিত মার্কিন পাইলটদের উদ্ধারে সাম্প্রতিক অভিযানের সময় ট্রাম্পকে যুদ্ধকক্ষ বা সিচুয়েশন রুম থেকে দূরে রাখা হয়েছিল। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট সে সময় খুবই উত্তেজিত ছিলেন। বিমান ভূপাতিতের খবরে তিনি ঘণ্টার পর ঘণ্টা সহকর্মীদের ওপর চিৎকার করছিলেন। ওই অবস্থায় তার আচরণ ভূপাতিত পাইলটদের উদ্ধার অভিযানে ও সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করেছিলেন সামরিক কর্মকর্তারা। বিভিন্ন গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত যদিও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পারমাণবিক হামলা চেষ্টার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে তার যুদ্ধংদেহী কথাবার্তা এবং সামরিক নেতৃত্বের সঙ্গে অবস্থানগত পার্থক্য এই ভাইরাল দাবির সপক্ষেই জল্পনা উস্কে দিচ্ছে। এর আগে সাবেক CIA পরিচালক জন ব্রানান ট্রাম্পের হাতে মার্কিন পরমাণু অস্ত্রের ভাণ্ডার থাকা খুবই ঝুঁকিপূর্ণ বলে অভিমত দিয়েছিলেন। ট্রাম্প ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার ভয়ঙ্কর হুমকি দিয়েছিলেন। তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে ব্রানান বলেন, এ ধরনের কথাবার্তায় বোঝা যায় ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন। তার হাতে পারমাণবিক অস্ত্রাগার ও সামরিক শক্তির নিয়ন্ত্রণ থাকা বিশ্ব শান্তির জন্য চরম ঝুঁকিপূর্ণ। মানসিক ভারসাম্য না থাকায় ট্রাম্পকে অপসারণ করা উচিত বলে অভিমত জন ব্রানানের। হিজল জোবায়ের, বাংলা ভিশন। নজিরবিহীন নির্বাচনের সাক্ষী হচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গ। এবারই প্রথম মাত্র 2 দফায় এক সপ্তাহের মধ্যেই ভোট হয়ে স্বল্প সময়ে ফলাফল ঘোষণা হবে। 294 আসনের মধ্যে 23 এপ্রিল 152টি আর 29 এপ্রিল 142টি আসনে ভোট হবে। গণনা ও ফল প্রকাশ আগামী 4 মে। জনমত জরিপ বলছে, লড়াইটা হবে মূলত তৃণমূল, কংগ্রেস আর বিজেপির মধ্যেই। ব্যালট বন্যায় এবার পশ্চিমবঙ্গে গেরুয়া ঝান্ডা উড়াতে প্রায় আধা জল খেয়েই নেমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি। টিকবে কি পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী মমতার ক্ষমতার চেয়ার? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ভাই আমি আপনার জাল মুড়ি খেলাও। রাস্তার পাশের দোকান থেকে ঝালমুড়ি কিনছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতির মাঠের হেভিয়েটরা জনগণের কাতারে মিশে ভোটার টানার এই কৌশলী বলে দেয়, নির্বাচনের আর দেরি নেই। স্বল্প পুঁজিতে লাভের সর্বোচ্চটা তুলে নিতে পুরানো এই কৌশল আর ছাড়বেন কেন মোদী?
তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত দুর্গ পশ্চিমবঙ্গ দখলের চেষ্টায় কমতি রাখতে নারাজ মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের একাধিক নেতাকে দলে টেনে বিজেপি তোলপাড় ফেললেও সরকার গঠনের ইচ্ছা কল্পনা থেকে আর বাস্তবে ধরা দেয়নি। সেবার তৃণমূল কংগ্রেস 215টি আর বিজেপি পেয়েছিল 77টি আসন, যেখানে সরকার গঠনে লাগত ন্যূনতম 148টি আসন। 2011 সালে রাজ্যটির 34 বছরের শাসক বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। সেই থেকে দলটি ক্ষমতায়। এবার পশ্চিমবঙ্গ সফরে মোদীর কণ্ঠেও ছিল এই আক্ষেপ। ভোট বন্যায় মমতার সরকারকে বিদায় দিতে ভোটারদের সুদৃষ্টি চেয়েছেন মোদী। गली गली में एक ही नारा है, घर घर में एक ही संकल्प है, पालटानो दरकार, पालटानो दरकार। পশ্চিমবঙ্গের আয়রন লেডি মমতার কণ্ঠে মোদী সরকারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। সরকারি সুযোগ সুবিধার অপব্যবহার করে ভোটের মাঠে প্রভাব বিস্তারের আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। মমতার দাবি, অপতথ্যের ফুলঝুরিতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। দিল্লির অত্যাচারের জবাব ব্যালটে দিতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। শেষ মুহূর্তের জনমত জরিপ ক্ষমতাসীন তৃণমূলের দিকে হেলে থাকলেও বিজেপির ভোট বাড়ার ইঙ্গিত খুবই স্পষ্ট। বেশিরভাগ জরিপেই 294 আসনের মধ্যে তৃণমূলকে সরকার গঠনের পথে এগিয়ে রাখলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে কোনো কোনো জরিপ সংস্থা। বিজেপির জয়ের আভাস দিয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখিয়েছে ইন্ডিয়া টিভি। সমালোচকদের অভিযোগ, পশ্চিমবঙ্গে এবার মুসলিম কার্ড আর বহিরাগত কার্ড খেলে ফায়দা তুলতে চাইছে বিজেপি। এরই মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারসাজির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR প্রক্রিয়ায় 9 এপ্রিল পর্যন্ত বাদ পড়েছেন 91 লাখের মতো ভোটার। এতে 21 এপ্রিলের আগ পর্যন্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 3,60,77,171 জনে। বলা হচ্ছে, মৃত্যু, ঠিকানা স্থানান্তর, ভুয়া ভোটার সহ বিভিন্ন কারণে নামগুলো বাদ পড়েছে। যদিও কারো কারো দাবি, প্রয়োজনীয় নথি থাকার পরও বাদ পড়েছে তাদের নাম। এই ভোটারদের বেশিরভাগই মুসলিম আর মতুয়া সম্প্রদায়ের। ভোটার তালিকা সংশোধনীতে এত আলোচনা, এত উদ্বেগ কেন? বিজেপিরই বা লাভ কি এতে? সমালোচকদের আশঙ্কা, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর করে নির্বাচনী ফসল ঘরে তোলার ছক কষছে বিজেপি। এতে প্রভাব পড়বে মূলত গতবারে বিধানসভা নির্বাচনে যেসব কেন্দ্রে বিজয়ী তৃণমূলের সাথে বিজেপির ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য। তাই এবার টানা 15 বছর ক্ষমতায় থাকা মমতার তৃণমূল সরকারকে কুপকাত করার স্বপ্ন দেখতেই পারে মোদীর বিজেপি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাড়ির বাগানে নেমেছে বিশাল এক গরম বায়ুর বেলুন, আর তার ভেতর বসে আছেন 13 জন অপরিচিত মানুষ। এমন অবিশ্বাস্য এক ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এক শহরে। হঠাৎ আকাশ থেকে নেমে আসা ব্যক্তিদের ঘিরে এখন চলছে তুমুল আলোচনা। কেন মাঝ আকাশ থেকে এমন জরুরি অবতরণ, আর সেই মুহূর্তে কি হয়েছিল বাড়ির ভেতর? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। বিশাল এক গরম বায়ুর বেলুনে চড়ে হঠাৎ আকাশ থেকে নেমে সোজা এক অপরিচিত ব্যক্তির বাড়িতে অবতরণ করলেন 13 জন ব্যক্তি। বাড়ির দরজা খুলতেই পরিবারের সদস্যদের চোখ কপালে, কারণ তাদের পেছনের বাগানে বিশাল রঙিন একটি গরম বায়ুর বেলুন দাঁড়িয়ে, আর তার ভেতরে বসে আছেন 13 জন অপরিচিত মানুষ। সকাল 8:30টার দিকে খবর পেয়ে দ্রুত বাগানে যান বাড়ির মালিক হান্টার পেরিন। সেখানে গিয়ে দেখেন বেলুনে থাকা যাত্রীরা হাসি মুখে যেন তাকে জানাচ্ছেন গুড মর্নিং। পুরো দৃশ্য দেখে অবাক হয়ে যান তারা। পেরিনের স্ত্রী জানান, প্রথমে তিনি ঘরের ভেতরে ছিলেন, হঠাৎ অদ্ভুত এক শব্দ শুনে বাইরে এসে দেখেন এই অপ্রত্যাশিত দৃশ্য। পরে জানা যায় বেলুনের বার্নার থেকে সেই শব্দ আসছিল। বেলুনে থাকা যাত্রীদের একজন ব্রায়ানা এভলোস জানান, এটি কোনো পরিকল্পিত অবতরণ ছিল না। স্বামীর সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করতে আকাশে উড়ছিলেন তারা, কিন্তু মাঝপথে আবহাওয়া হঠাৎ বদলে যায়।
বাতাসের গতি কমে যাওয়ায় বেলুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সঙ্গে ছিল জ্বালানির সংকট। শেষমেশ নিরাপত্তার জন্য বাধ্য হয়ে কাছের একটি বাড়ির বাগানে জরুরি অবতরণ করেন তারা। 18 এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার টেমিকুলা শহরের এই অদ্ভুত ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক ভাইরাল হয়। মোরশেদ আলম, বাংলা ভিশন। বিশ্ব প্রযুক্তি খাতে বড় এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল। প্রায় 1.5 দশক ধরে সফলভাবে কোম্পানিটিকে নেতৃত্ব দেওয়ার পর সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক, আর তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন দীর্ঘদিনের অভিজ্ঞ প্রকৌশলী জন টার্নাস। 2011 সালে স্টিভ জবসের পর দায়িত্ব নিয়ে কুক অ্যাপলকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়, আর এখন সেই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব পড়েছে নতুন প্রজন্মের নেতৃত্বের উপর। টার্নাস, যিনি অ্যাপেলের হার্ডওয়্যার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তার হাত ধরেই ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বেশি গুরুত্ব দিতে পারে উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্যবহার বান্ধব প্রযুক্তিতে। বিস্তারিত থাকছে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের শীর্ষ নেতৃত্বে এক বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। দীর্ঘ 15 বছর অত্যন্ত সফলভাবে অ্যাপলকে নেতৃত্ব দেওয়ার পর টিম কুক প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, আর সেই দায়িত্ব নিচ্ছেন অ্যাপলের অভিজ্ঞ প্রকৌশলী এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস। 2026 সালের 1 সেপ্টেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে। টিম কুকের এই সরে দাঁড়ানো কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনার ফসল। 2011 সালে স্টিভ জবসের অসুস্থতার পর তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন থেকে তিনি অত্যন্ত দক্ষতার সাথে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোতে পরিণত করেছেন। সিএনবিসির এক প্রতিবেদন অনুযায়ী কুক এখন অ্যাপলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করবেন, অর্থাৎ তিনি পুরোপুরি বিদায় নিচ্ছেন না। নতুন দায়িত্বের অংশ হিসেবে তিনি টার্নাসকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন এবং বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের সাথে কাজ করে কোম্পানির স্বার্থ রক্ষা করবেন। নিজের অবসর সম্পর্কে কুক জানিয়েছেন যে অ্যাপলকে সেবা দেয়া তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান এবং তিনি চান একজন দক্ষ উত্তরসূরির হাতে কোম্পানির দায়িত্ব দিতে। জন টার্নাস গত 25 বছর ধরে অ্যাপলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছেন। 2001 সালে যোগ দেওয়ার পর থেকে তিনি আইপ্যাড, এয়ারপড এবং ম্যাকবুকের মতো যুগান্তকারী পণ্যগুলো তৈরিতে প্রধান ভূমিকা রেখেছেন। অ্যাপলের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন মতে টিম কুক নিজেই টার্নাসকে একজন মেধাবী প্রকৌশলী এবং দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করেছেন। বিশেষ করে যখন অ্যাপল তাদের কম্পিউটারে ইন্টেল প্রসেসর বাদ দিয়ে নিজেদের তৈরি অ্যাপল সিলিকন চিপ ব্যবহার শুরু করে, তখন টার্নাস সেই কঠিন কাজের নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে ম্যাক কম্পিউটারের বিক্রি বহু গুণ বেড়ে যায়। টার্নাসের এই কারিগরি জ্ঞান এবং নেতৃত্বের সক্ষমতাই তাকে অ্যাপলের 8ম প্রধান নির্বাহী হওয়ার জন্য সেরা প্রার্থী হিসেবে গড়ে তুলেছে। নতুন সিইও হিসেবে জন টার্নাসের সামনে লক্ষ্য হল অ্যাপলের চিরাচরিত উদ্ভাবনী ধারা বজায় রাখা, তবে এবার হার্ডওয়্যারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উপর জোর দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। উইও নিউজের সংবাদ বিশ্লেষণ অনুযায়ী টার্নাস এমন একজন মানুষ যিনি খুব কাছ থেকে স্টিভ জবসকে কাজ করতে দেখেছেন এবং টিম কুকের কাছ থেকে পরামর্শ পেয়েছেন। তার হাত ধরে অ্যাপলের পণ্যগুলো আরও টেকসই এবং পরিবেশ বান্ধব হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি উদ্ভাবিত সাশ্রয়ী মূল্যের ম্যাকবুক নিও এবং আইফোন ইয়ারের পেছনেও টার্নাসের বিশাল অবদান রয়েছে। তার নেতৃত্বে অ্যাপল এখন এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছে যেখানে সাধারণ ব্যবহারকারীরা আরও সহজে এবং কম খরচে উচ্চ প্রযুক্তির অভিজ্ঞতা পাবেন। অ্যাপলের এই পরিবর্তন শুধু একটি কোম্পানির পদবদল নয়, বরং এটি সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রযুক্তির প্রভাব পরিবর্তনেরও ইঙ্গিত। জন টার্নাস সবসময় সাধারণ মানুষের ব্যবহারে উপযোগী সহজ প্রযুক্তি তৈরিতে বিশ্বাসী, ফলে আগামী দিনে গ্রাহকরা হয়তো এমন সব আইফোন বা অ্যাপল ওয়াচ দেখতে পাবে যা আরও দীর্ঘস্থায়ী হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। টিম কুকের ব্যবসায়িক মেধা এবং জন টার্নাসের কারিগরি সৃজনশীলতা, এই দুয়ের সমন্বয়ে অ্যাপল এখন এক নতুন স্বর্ণযুগের পথে যাত্রা শুরু করেছে বলে বিশ্বাস করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। শৈশবের একটি ভুল আর তার পরিণতি ধরা পড়ে 2 দশক পর। পেটে তীব্র ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে রীতিমতো চমকে গেলেন এক তরুণ। জানালেন তার পেটের ভেতরে 20 বছর ধরে ছিল একটি থার্মোমিটার।
কিভাবে এত বছর ধরে শরীরের ভেতরে লুকিয়ে ছিল এটি, কেন এতদিন ধরা পড়েনি? মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। পেটে তীব্র ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যান ৩২ বছর বয়সী এক ব্যক্তি। প্রথমে চিকিৎসকরা ব্যথার কারণ বুঝতে পারেননি, পরে এক্সরে করে বোঝা যায় এটি সাধারণ কোনো ব্যথা নয়, এর পেছনে রয়েছে ভয়াবহ এক ঘটনা। পেটের ভেতরে রয়েছে চিকন লম্বা বস্তু। বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা করা হলে জানা যায় সেটি আসলে একটি থার্মোমিটার, যা তিনি ২০ বছর ধরে পেটের ভেতরে রেখে চলাফেরা করছেন। ঘটনার পর চিকিৎসকদের কাছে অবাক করা তথ্য দেন ওই তরুণ। জানান মাত্র ১২ বছর বয়সে খেলতে গিয়ে ভুল করে একটি থার্মোমিটার গিলে ফেলেছিলেন, কিন্তু ভয় বা লজ্জার কারণে বিষয়টি পরিবারকে জানাতে পারেননি। সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি ভুলে যান। প্রায় ২০ বছর ধরে থার্মোমিটারটি শরীরের ভেতরে থাকার পরও তেমন কোনো বড় উপসর্গ দেখা যায়নি চীনের বেজিং শহরের এই যুবকের। চিকিৎসকদের মতে এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত শরীরে বাইরের কোনো বস্তু প্রবেশ করলে দ্রুতই প্রতিক্রিয়া দেখা দেয়। চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, থার্মোমিটারের মতো বস্তু গিলে ফেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে শরীরের ভেতরের ক্ষত, সংক্রমণ, এমনকি মারাত্মক জটিলতাও তৈরি হতে পারে। তবে এই ঘটনার শেষটা হয়েছে স্বস্তির। সফল চিকিৎসার মাধ্যমে তরুণের পেট থেকে থার্মোমিটারটি বের করা হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।